সাজিদ জয়েন করছো? জি স্যার। আচ্ছা, গতকালকেরটা তো পাইছো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, মইন না মবিন? মবিন জি স্যার। জয়েন করছো? জি স্যার। আচ্ছা, নাজমুল, নাজমুল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি স্যার। সালাম, জয়েন করছো? মাহবুব 20, মাহবুব ইয়েস স্যার। জয়েন করছো? ইয়েস স্যার। এই এখন যে কিছু 08-এর স্টুডেন্টরা দেয় ক্লাস শেষের পথে, এখন এদের কি জয়েন দিয়ে কি হবে বলো তো? এতদিন ওরা কোথায় ছিল? সাজিদ, জি স্যার। এই যে এখন 08-এর স্টুডেন্ট ইনভাইট করার জন্য রোল দিচ্ছে, এগুলো এখন দিয়ে কি হবে আমার ক্লাস শেষের দিকে? এতদিন কোথায় ছিল এগুলো? আমি তো স্যার এই ব্যাপারে জানি না স্যার। না সেটাই না, চিন্তা করো ক্লাস শেষের দিকে, প্রথম দিকে দিলে অনেকে 2-3 বার ইনভাইট করছি, তখন ইনভাইট গ্রহণ করে না, এখন বারবার রিং করতেছে স্যার আমাকে দেন। একটা স্টুডেন্ট কয়বার ইনভাইট করা নিবে? একজন স্টুডেন্ট তো একবারই নেয়, তাই না? ইয়েস স্যার। 3বার দিছে, আমি বললাম তোমাদের দিয়ে দিছি দেখো, আমি দেখি যে ইনভাইট করছি, সে অ্যাকসেপ্ট না করে বারবার রিং করতেছে আমাকে। তা ওরা ইনভাইট লিস্ট দেখতে পারে না ওখানে আছে কিনা, ওখানে অ্যাকসেপ্ট করে দিলেই তো হয়। 21 আসো? জি স্যার। তোমারও ছবিটা কোথার, কোন শীতকালের ছবি? স্যার এটা গত শীতকালে। তাই নাকি? জি স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্যার বি সেকশন থেকে এসেছি স্যার, এখন আমাদের ফ্রি আছে, এখন কি স্যার এখানে ক্লাসটা করে ফেলতে পারবো? আরে যদি সবাই জয়েন করে ফেলতে ভালো, ওকে স্যার। তাহলে আমি 2টার ক্লাস নেব না, জয়েন করে বললে করে ফেলতে বলো। জুসান না? জি স্যার। হ্যাঁ, সবাইকে বলো জয়েন করে ফেলতে পারলে জয়েন করে ফেলতে বলো, 2টাই নেব না। আমরা কি শুরু করব? 12টা তো বাজে। জি স্যার, শুরু করে দেন স্যার। আচ্ছা, আজকে আমরা ভেক্টর ইন্টিগ্রেশন পড়াবো। ভেক্টর ইন্টিগ্রেশন ওই নর্মাল ইন্টিগ্রেশনের মতোই অননে যা পড়ছো। তাহলে দেখো এখানে আগে ছিল স্কেলার ফাংশন, এখানে একটা ভেক্টর ফাংশন এ। এই ভেক্টর ফাংশনের যেহেতু আমরা 3 ডাইমেনশনাল, কম্পোনেন্টস হইছে a1 a2 a3 ডিপেন্ড অন ইউ, তখন এটার দেখো নর্মাল ইন্টিগ্রেশনের মতোই, তাই না? ইউর সাপেক্ষে যদি এক্স হতো এক্স এর সাপেক্ষে, তখন যদি এই ভেক্টর না হতো তাহলে এইটা স্কেলার এটাও স্কেলার, তাই না? এইটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল অফ এ ইউ। এখন যদি সেখানে অন্য একটা ভেক্টর ফাংশন এক্স এক্সিস্ট হয়, যেখানে এ হচ্ছে ওই এস এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ, তখন দিস ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ দিস ইজ। এখন এই যে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল,
দিস পোর্শন ক্যান বি রিটেন অ্যাজ ডিএসইউ। এখন ইন্টিগ্রেশন আর এই ডেরিভেটিভটা হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে অন বাই ডি, তাহলে এইটা ক্যান্সেল হয়ে এটা হয়, এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হুইচ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ। এখন এইটা কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট, এটা গত ক্লাসে বলছিলাম। আরবিটারি কনস্ট্যান্ট এবং আমাদের ফিস কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য, এটা কন্ডিশনের উপরে, ইনিশিয়াল কন্ডিশনের উপরে বেস করে সি এর মান বিভিন্ন হতে পারে বিধায়ী এটাকে আরবিটারি কনস্ট্যান্ট বলা হচ্ছে। এখন যদি ইউর মান এ এবং বি এর মধ্যে থাকে, যেখানে এ হচ্ছে স্মল, দ্যাট ইজ লোয়ার লিমিট, এটা আপার লিমিট, তখন দিস ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ দিস ইজ, তখন এইটা আপার লিমিট বসাই দিলাম, মাইনাস লোয়ার লিমিট সি সি ক্যান্সেল হয়, তখন এইটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল অফ ভেক্টর ইন্টিগ্রেশন। এতটুকু বুঝছো তো? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসবো আমরা লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল বেসিক্যালি ইন্টিগ্রাল অ্যালং দি কার্ভ। যদি কোনো একটা কার্ভ বরাবর তুমি কোনো একটা ইন্টিগ্রেশন নাও, সেইটাকে বলা হবে লাইন ইন্টিগ্রাল, যেটা প্রথম লাইনেই লেখা আছে, দি ইন্টিগ্রাল অ্যালং এ কার্ভ ইজ সেড টু বি লাইন ইন্টিগ্রাল। এখন এইটা একটা এক্সাম্পল হিসাবে আমরা ধরছি, এ একটা ভেক্টর ফিল্ড, এটা এক্স ওয়াই জেড ইজ পজিশন ভেক্টর, অর্থাৎ ওই কার্ভের উপরে দেখো কার্ভটা এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে এই বিন্দুতে ফাংশনটা ডিফাইন্ড, এটা যার কম্পোনেন্টস হচ্ছে a1 a2 a3, তিনটাই কিন্তু এক্স ওয়াই জেড এর ফাংশন। এইটা বলা হচ্ছে পজিশন ডিফাইন্ড অ্যান্ড কন্টিনিউয়াস, কারণ এটা ইন্টিগ্রাল এক্সিস্ট হওয়ার কন্ডিশনটা হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, ডিফারেন্সিয়েবল হলে মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে আরেকটা হচ্ছে ফাংশনটা অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কারণ মাল্টি ভ্যালুড হলে তার এট দ্য সেম টাইম মোর দেন ওয়ান ডিরেকশন থাকে, তাহলে একই সময় একাধিক দিক বরাবর ইন্টিগ্রেশন করা যায় না। এই জন্য ইন্টিগ্রেবল ফাংশনটা, দ্যাট ইজ ইন্টিগ্রান্ড, এটা অবশ্যই সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস হবে। যদি কোনো একটা ফাংশন সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস হয়, তখন সে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। এই জন্য বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালং দি কার্ভ সি কম্পোজ এ ফাইনাইট নাম্বার অফ কার্ভস। এখন এটা, এই যে কার্ভটা দেখো, এটাকে একাধিক কার্ভের সমন্বয়ে গঠিত না? হ্যালো? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু একাধিক কার্ভের সমন্বয়ে গঠিত, সেইটাই উপরে বলা হচ্ছে যে কম্পোজড অফ এ ফাইনাইট নাম্বার অফ কার্ভস ফর ইচ অফ হুইচ, এই যে আর ইজ দ্য পজিশন ভেক্টর, এই যদি পি বিন্দুটাকে তুমি ও এর সাথে যোগ করো, তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর আর, সেটাই এখানে বলা হচ্ছে। আর ইউ ইজ দ্য পজিশন ভেক্টর অফ এত, দেন দি ইন্টিগ্রাল অফ দি ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস। এখন এইটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস কি হবে? তাহলে ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্টটা হবে এইটার ডিফারেন্সিয়াল দ্বারা, যদি এটা ডট প্রোডাক্ট নাও, ডট প্রোডাক্ট গিভস আস দি আমাদের কম্পোনেন্ট, যেটা তোমরা ইন্টারেও পড়ছো। তাহলে এইটাকে এই এ ডট ডিআর ডিফারেন্সিয়াল অফ এত, দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস। সেই কার্ভ বরাবর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস এর যে ইন্টিগ্রালটা, সেটা কি বলা হবে? লাইন ইন্টিগ্রাল। এখানে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কনসিডার করছি এই পি1 থেকে পি2, এই কার্ভ বরাবর পি1 থেকে পি2, পি1 পি2, দিস ইজ, এই যে দেখো ডট প্রোডাক্ট, এটা আই ডট আই ওয়ান, জে ডট জে ডট ওয়ান, কে ডট কে ওয়ান, বাকিগুলো জিরো, তখন এইটা হচ্ছে দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ লাইন ইন্টিগ্রাল। ক্লিয়ার? হ্যালো? স্যার আরেকবার বললে একটু ভালো হইতো। এই যে আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, বাকিগুলো জিরো, তাহলে এ ওয়ান ইন্টু ডিএক্স, এ টু ইন্টু ডিওয়াই, এ থ্রি ইন্টু ডিজেড, এই যে ইন্টিগ্রালটা, এইটাই হচ্ছে এক্সাম্পল অফ লাইন ইন্টিগ্রাল ফ্রম অ্যালং দি কার্ভ ফ্রম এ পি1 টু পি2, এই যে পি1 থেকে পি2। এখন এইটার ফিজিক্যালি, এটা যদি আমাদের ফোর্স ফিল্ড হয়,
এটা আরবিটারি ভেক্টর। এখন যদি পার্টিকুলারাইজ করো এফটাকে, এটাকে যদি ফোর্স ফিল্ড এফ ধরো, তখন দিস লাইন ইন্টিগ্রাল গিভস আস দি ওয়ার্ক ডান। এই যে ওয়ার্ক ডান অফ এ, অর্থাৎ এফ ফোর্স দ্বারা যে কাজ সংগঠিত হবে, কার বরাবর একটা পার্টিকেল যদি যায়, পি1 থেকে পি2 একটা পার্টিকেল গেলে সেই পার্টিকেলের ফোর্স যদি এফ হয়, তাহলে ওই এফ দ্বারা কতটুকু কাজ হবে, পি1 থেকে পি2 যেতে যে কাজ সম্পন্ন হবে, সেটাকে আমরা এই লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। ঠিক আছে। এখন যদি সিম্পলি ক্লোজ কার্ভ, অর্থাৎ এই ইনিশিয়াল পয়েন্ট এবং এই টার্মিনাল পয়েন্টটা যদি উইদাউট ইন্টারসেক্ট, কোথাও ইন্টারসেক্ট করবে না, নর্মালি এটা আমরা অফলাইনে ক্লাসে আমরা বলছিলাম যে যদি ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট এই কার্ভটা ইন্টারসেক্ট না করে মিলিত হয়, কোয়েনসাইড করে, তখন সেটাকে বলা হয় সিম্পলি ক্লোজ কার্ভ। তাহলে এখন যদি এই লাইন ইন্টিগ্রালটা সিম্পলি ক্লোজ কার্ভ বরাবর নাও, এবং তখন সেটাকে লেখা হয় এভাবে, এখানে সি দিতেও পারো নাও দিতে পারো, এখানে আমরা এর দ্বারাই বোঝা যাবে সিম্পলি ক্লোজ কার্ভ। এইখানে এই পাদদেশে সি দিলে দিতে পারো, নাও দিতে পারো। তখন ইন অ্যারোডাইনামিক্স অর ফ্লুইড মেকানিক্স, তখন এই লাইন ইন্টিগ্রাল গিভস আস সার্কুলেশন, যেটা আমরা গতদিন বলছিলাম যে আমাদের মেডিকেলের পাশের যে পুকুরে যে একটা ফোয়ারা আছে, ওখান থেকে যে পানিটা বের হয়ে যায়, পার ইউনিট টাইম যতটুকু বের হবে, সেইটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল অ্যালং দি কার্ভ। এখন কত কোণ বরাবর যাবে সেটা কি বলা হয় আমাদেরই, তখন সেটা তখন এ রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি অফ দি ফ্লুইড, তখন সেটাকে বলা হবে সার্কুলেশন। এখন যদি এইটা এই পি1 পি2 আমরা গতদিন বলছিলাম যদি এই পাতের উপরে নির্ভর না করে, তখন সেটাকে কি বলা হয়, নন ল্যামিনার না? নাকি পাতের উপরে নির্ভর করলে ল্যামিনার, নন ল্যামিনার? বলো দেখি। গত ক্লাসে বলছিলাম ল্যামিনার, নন ল্যামিনার ফিল্ড আমরা বলছিলাম। এখানে এটা যদি পাতের উপরে নির্ভর না করে, অর্থাৎ পার্টিকেলটা এই পি1 পি2 তে যাবে, সেটা যদি পি1 এই পথের উপরে না নির্ভর করে, এই আমাদের এই ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টের উপরে নির্ভর করে, পি1 পি2 উপরে, তখন সেটা জিরো হয়ে যাবে। তখন এই লাইন ইন্টিগ্রালটা বলা হচ্ছে আমাদের কোন রিজিয়নে যদি তুমি নাও, তখন ইন্ডিপেন্ডেন্ট অফ দি পাথ। আর এই লাইন ইন্টিগ্রাল যদি জিরো হয়, তখন গতদিন বলছিলাম যে সেইটাকে ল্যামিনাল ফিল্ড বলা হবে, দ্যাট ইজ কনজারভেটিভ ফিল্ড হবে, এটা হবে কনজারভেটিভ। এবং যদি কোনো একটা ফিল্ড কনজারভেটিভ হয়, তখন সেখানে স্কেলার পটেনশিয়াল এক্সিস্ট হবে, এবং সেই স্কেলার পটেনশিয়ালের গ্রেডিয়েন্টটাই হবে ওই ভেক্টর ফিল্ডটা, যেটা এই। তাহলে দেখো দি কনজারভেটিভ ভেক্টর ফিল্ড and in such case this zero, এটা কিন্তু জিরো ভেক্টর, কারণ লেফট হ্যান্ড সাইড ভেক্টর, consequently there exists a scalar potential phi such that this vector field is equal to grad phi. This is most important, আমাদের একটা কনক্লুশন, এটা আমাদের লাগবে। এখানে এই 1, 2 এবং 4, এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটার সাথে রিলেটিভ অঙ্ক আছে। এখন সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রালটা তুমি যদি কোনো একটা সারফেস কনসিডার করো, এখানে ফিগারে দেখতে পাচ্ছ একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আমরা কনসিডার করছি। এখন এই এটা আমরা ধরে নিলাম যে অন সাইড অফ দিস সারফেস আরবিটারি অ্যাজ দ্য পজিটিভ সাইড, দ্যাট ইজ এই উপরের সাইডটা হচ্ছে পজিটিভ, দ্যাট ইজ কার্ভটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে উপরের সাইডটা আমরা হচ্ছে পজিটিভ। এবং এই এখানে আর একটা আমরা কনসিডার করলাম একটা সিলিন্ড্রিক্যাল ফরম্যাট, এইখানে একটা বিন্দু পি, একটু ওয়েট করো, একটা মোবাইল আছে। মোসাদ্দেকুর রহমান, একটু মিউট করো নিজেকে। স্যার ক্লাস চলতেছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। এখানে
আমাদের এই যে একটা স্মল এরিয়া নিলাম, সারফেস এরিয়া, এটাকে ডিএস দ্বারা প্রকাশ করলাম। এখন এই যে বিন্দুটা যেখানে আমার কার্সরটা আছে একটু বোল্ড করা আছে, এই বিন্দুতে আমরা একটা নরমাল নিলাম, ইউনিট নরমাল, সেটা আউটওয়ার্ড নরমাল পজিটিভ। এটাকে আউটওয়ার্ড নরমালটা হচ্ছে পজিটিভ, যদি অ্যারোটা ডাউনওয়ার্ড দিতে তাহলে তো নেগেটিভ। তাহলে এইখানে এই সারফেস, টোটাল সারফেসটা, এই যে সিলিন্ড্রিক্যাল বডিটা, এটার সারফেসটা হচ্ছে ক্যাপিটাল এস, আর এই স্মল যেটা নিলাম এটা হচ্ছে, সরি, ক্যাপিটালটা, এই টোটাল সারফেসটা হচ্ছে ক্যাপিটাল এস, আর এই স্মল যেটা সেটা স্মল এস। সুতরাং সেখানে যে এই স্মল সারফেসের উপর আবার যদি স্মল এলিমেন্ট নাও সেটা হচ্ছে ডিএস, এবং এই বিন্দুতে নরমাল দিস ইজ। তাহলে এই পজিটিভ সাইড অফ এস ইজ কল্ড দ্য আউটওয়ার্ড ইউনিট নরমাল, যেটা এখানে বলা হচ্ছে। তখন এটা কি স্কেলার না? হ্যালো, Yes, sir. এটা স্কেলার। এটারে যদি ভেক্টর দাও তাহলে এই বরাবর এটার ভেক্টরালি ডিরেকশন থাকবে, ডিরেকশনটা হবে ইউনিট নরমাল পর্যন্ত বরাবর, সেটা ইউনিট দ্বারা আমরা একটা গুণ দিলাম, ইউনিট ভেক্টর, দিস ভেক্টর ইকুয়াল টু ইউনিট ভেক্টর ইনটু তার ম্যাগনিটিউড। তখন যে ডাবল ইন্টিগ্রাল, এই যে ডিএস ইকুয়াল টু দিস, এইটা ভেক্টর, এটাকে যদি আমরা এই মানটা বসাই তাহলে দিস ইজ নোন অ্যাজ সারফেস ইন্টিগ্রাল। এখন যদি এইটা ক্লোজ কার্ভ হয়, বাউন্ডেড হয়, এটা যদি ওপেন না হয়ে যদি দুই সাইড বাউন্ডেড কার্ভ হয়, তখন সেটাকে ক্লোজ সারফেস বলা হয়। তাহলে এটাকে এভাবে লেখা হয়, তখন দিস সারফেস ইন্টিগ্রাল গিভস আস দ্য ফ্লাক্স। এটা বোধহয় নিচে আমরা লিখছি। যদি ক্লোজ সারফেস হয় এটাকে সিম্পলি এইটা হয়, ইন্ডিয়ান বইতে পাবা এভাবে লেখে, ইন্ডিয়ান যে কোনো বই পাবা সারফেস ইন্টিগ্রালটা এরকম ক্লোজ দিয়ে এস লেখে। আর যদি ক্লোজ না হয়, যদি ওপেন হয়, তখন এই ক্লোজটা থাকে না, শুধু এস লেখে, সিঙ্গেল ইন্টিগ্রাল। এটা কিন্তু লাইন ইন্টিগ্রাল না, এস থাকলে সারফেস ইন্টিগ্রাল আর সি থাকলে লাইন ইন্টিগ্রাল, এইটা মনে রাখবে। In such case, the flux integral represents the flux of a over S. এখন এখানে তিনটা শব্দ আমি উচ্চারণ করছি, একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা একবার উচ্চারণ করছি ইন্টিগ্রান্ড, আর একটা ইন্টিগ্রেশন। এই তিনটে টার্ম বুঝো তো? হ্যালো, 88 Yes, sir. এটা কি ধরনের তোমার ক্লাস এক্সপ্রেশন? হ্যাঁ, জি স্যার। তো তোমার এই ছবিটা কি অ্যাড করছো তুমি এখানে? স্যার আমি তো কোনো ছবি অ্যাড করিনি, আমি দেখি। তাহলে এটা আসলো কোত্থেকে? আচ্ছা স্যার, আমি দেখছি। হ্যাঁ, এটা কি ক্লাস করো না নাকি কোথায় গেছো তুমি? বিছানের ছবি এখানে দিয়ে রাখছো, কমন সেন্স নেই। কমন সেন্সলেস স্টুডেন্ট জানি কোথা। সরি স্যার, আমি আসলে দেখিনি। দেখো না তুমি, এটা দেখবা না ক্লাস করার সময় কোনটা তুমি এখানে ছবি অ্যাড করতেছো? স্যার আমি ভেবেছি যে অফ হয়ে আছে। অফ না, ক্লাসে অফ থাকে। সরি স্যার। ক্লাস নিতেছি আমি। আচ্ছা, আমরা যেটা কি বলছিলাম, এই যে যদি ক্লোজ কার্ভ হয় তখন আমরা বলছিলাম যে ইন্টিগ্রান্ড, ইন্টিগ্রাল এবং ইন্টিগ্রেশন, এই তিনটা শব্দ তোমরা জানো কিনা, ডিফাইন করতে পারবা কিনা? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রান্ড। 91 91 91 91। হ্যালো হ্যালো, ছবি দেখতে পাচ্ছিস, সাউন্ড আসতেছে না কেন? 21। Yes, sir. এই যে তুমি বলতে পারবা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রান্ড এবং ইন্টিগ্রাল, এটা কাকে বলে? স্যার ইন্টিগ্রাল হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা যার উপর অ্যাপ্লাই করব, আর ইন্টিগ্রাল হচ্ছে রেজাল্টটা, আর ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ারের প্রসেসটা। প্রসেস দে অ্যান্টি ডেরিভেটিভ, তাই তো? অ্যান্টি ডেরিভেটিভ, তোমার Yes, sir. উত্তর ঠিক আছে। হ্যাঁ, এটাই। তাহলে
আমাদের এইটা যদি ক্লোজ সারফেস আমরা চিন্তা করি, দুই সাইড যদি বন্ধ থাকে, এই সিলিন্ড্রিক্যালটার যদি দুই সাইড অফ থাকে, তখন সেটাকে বলবো আমরা ফ্লাক্স। ওই এস যে কতটুকু ওই সারফেসের মধ্যে কতটুকু অ্যামাউন্ট আমাদের ঢোকে বা বের হয়, সেইটাকে বলা হয় ফ্লাক্স টোটালিটি। তারপর ভলিউম ইন্টিগ্রাল, এটা হচ্ছে এই যদি আমাদের এর যে সারফেসটা, এই সারফেসটার টোটাল ভলিউম যদি ভি হয়, তখন ভেক্টর ফিল্ড ওখানে যদি তুমি এই বিন্দুতে এই ভেক্টরটা কনসিডার করলা, সেই ভেক্টরটার যে ভলিউমের সাপেক্ষে যে ইন্টিগ্রাল, সেইটাকে বলা হয় আমাদের ভলিউম ইন্টিগ্রাল। এটা ভেক্টর বা স্কেলার যে কোনোটাই হতে পারে। এই যেহেতু আমাদের ভলিউম এই ডিভি ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই ডিজেড, সুতরাং স্পেসের সাথে রিলেটেড, দ্যাট ইজ ওয়াই সামটাইমস দিস ইজ কল্ড স্পেস ইন্টিগ্রাল। ঠিক আছে? নাও রিলেটেড থিওরামস। তাহাসান, হ্যালো তাহাসান। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, এখন আমাদের রিলেটেড থিওরাম, এই ইন্টিগ্রালের উপরে বেস করে তিনটে থিওরাম পাবো। নাম্বার 1, আসলে আমরা প্রথম পড়ব ডাইভারজেন্স থিওরাম। তিনটা থিওরাম পাবো, একটা হচ্ছে গ্রিনস, একটা ডাইভারজেন্স, আর একটা হচ্ছে স্টোকস। এখন প্রথম আমরা ডাইভারজেন্স পড়বো। গ্রিনসটা যদিও আমি এখানে প্রথম দিছি, এই গ্রিনসটা পরে পড়বো, অন্য একটা কারণ আছে, কারণটা আমি পরে বলতেছি, তোমরাই বুঝবা কেন আমরা ওটা পরে পড়বো। এই ডাইভারজেন্স থিওরাম অফ গাউস অথবা ডাইভারজেন্স থিওরাম, গাউস থিওরাম হবে না, গাউস থিওরাম কিন্তু অন্য একটা জিনিস, সেটা আমি একটু ওয়েট করো। গাউস থিওরামটা কেন হবে না, এই যে গাউস থিওরাম হবে না, তোমাদের স্পাইজেলের বই চ্যাপ্টার 6-এ 26 নাম্বার প্রবলেম যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের গাউস থিওরাম। এইটা কেউ কেউ কোনো বই, বিশেষ করে বাংলাদেশে কোনো ভেক্টর বই দেখলে এইটাকে গাউস থিওরাম বলছে, নট গাউস থিওরাম। এটা ডাইভারজেন্স থিওরাম অফ গাউস অর সিম্পলি ডাইভারজেন্স থিওরাম। তোমরা কেউ সিম্পলি গাউস বলবে না, গাউস থিওরামটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড। তাহলে আমাদের থিওরামটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম অফ গাউস। এই গাউস এই থিওরামটা দিছে, এই জন্য এটাকে তার নাম অনুসারে বলছে, এবং রিলেটেড টু ডাইভারজেন্স, যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি। এখন ডাইভারজেন্স থিওরামটা, দিস ইজ দ্য রিলেশন বিটুইন ভলিউম এন্ড সারফেস ইন্টিগ্রাল। আমাদের ডাইভারজেন্স থিওরামটা রিলেটেড টু ভলিউম অর ভলিউম এন্ড সারফেস ইন্টিগ্রাল, ভলিউম অর সারফেস ইন্টিগ্রালের সাথে রিলেটেড। ফিফটি থ্রি 9 118। জি স্যার। তোমার নাম কি? মিম? জি স্যার। আচ্ছা, কি শেষে কে রেসপন্স করলা? শেষে রেসপন্স করলা কে? হ্যালো জি স্যার। হ্যালো কে রোল কত? স্যার আমার 118। এটা তো তুমি বললা, তোমার মধ্যে আরেকজনের রেসপন্স করছে, সেইটাকে। তো সে যাই হোক, এখানে দেখো এই ডাইভারজেন্স থিওরামটা বেসিক্যালি রিলেশন বিটুইন সারফেস এবং ভলিউম ইন্টিগ্রাল। এখন এখানে আমাদের এই যে ডাইভারজেন্স, কোনো একটা ভেক্টর ফিল্ড যদি তুমি সারফেসটা এস ধরো, যে বাউন্ডেড বাই এস, ভলিউম ভি ইজ দ্য এরিয়া অফ দি ভলিউম অফ দি সারফেস বাউন্ডেড বাই এস, অর্থাৎ এস সারফেসের ভলিউম ভি, এবং সেখানে কোনো একটা পয়েন্টে তুমি যদি কোনো একটা ভেক্টর ফাংশন ডিফাইন করো, সেটা আমি ধরছি এ, তাহলে সেইটার ডাইভারজেন্স অ্যামাউন্ট
পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম লস অর গেইন, সেটা হচ্ছে ডাইভারজেন্স। এবং সেই ভেক্টর ফিল্ডের নর্মাল বরাবর সারফেসের উপর নর্মাল অ্যামাউন্ট, এইটার নর্মাল অ্যামাউন্ট অফ এ এর সারফেস ইন্টিগ্রাল এবং ওই ভেক্টর ফিল্ডের যে ডাইভারজেন্স, এই দুটো সেম। এই গাউস বলছে এই দুটো সেম, এই জন্যই তার নাম অনুসারে এই যে ডাইভারজেন্সের সাথে রিলেটেড, এই ডাইভারজেন্সের সাথে রিলেটেড হওয়ার জন্যই বলছে ডাইভারজেন্স থিওরাম। এবং এই যে রিলেশনটা এস্টাবলিশ করছে গাউস, এই জন্য তার নাম হচ্ছে গাউস ডাইভারজেন্স থিওরাম অথবা ডাইভারজেন্স থিওরাম অফ গাউস অর সিম্পলি ডাইভারজেন্স থিওরাম। রিয়েলি কোন একটা ভেক্টর ফিল্ডের নর্মাল বরাবর, নর্মাল টু দি সারফেস, সারফেসের নর্মাল বরাবর যে সারফেস ইন্টিগ্রালটা, সেইটা আমাদের ওই ভেক্টরের যে ডাইভারজেন্স ওই বিন্দুতে, সেই দুটা এই ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল যা পাবো, টোটাল অ্যামাউন্ট যেটা করবে, ইমার্স হবে অথবা সে লস করবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট ওই সারফেসের মধ্যে যেটা ঢুকবে বা ওই সারফেস থেকে বেরিয়ে যাবে, সেই টোটাল অ্যামাউন্ট হচ্ছে ভলিউম। ওই ভি ভলিউমে থেকে কতটুকু অ্যামাউন্ট বের হবে বা ঢুকবে, আর সেই অ্যামাউন্টটুকু হবে নর্মাল বরাবর যেটা বেরিয়ে যাবে, টোটাল অ্যামাউন্ট যেটা বেরিয়ে যাবে। এই দুটো সেম, এটা ক্লোজ কার্ভের কারণে এটা দেওয়া হয়েছে। এখানে এস দিতেও পারো, নাও দিতে পারো। যদি তুমি ডাবল ইন্টিগ্রাল ইউজ করো তখন এস দিলেও চলে, নাও দিলেও চলে, তখন আমরা বুঝবো যে সারফেস ইন্টিগ্রাল। এরপর স্টোকস থিওরামটা, এটা হচ্ছে রিলেশন বিটুইন লাইন ইন্টিগ্রাল এন্ড সারফেস ইন্টিগ্রাল। এখন লাইন ইন্টিগ্রালটা হচ্ছে আমাদের কোনো একটা সারফেসের কোনো পজিশন যদি তুমি নাও, সেখানে যদি তুমি কোনো একটা ভেক্টর ফিল্ড ডিফাইন করো, সেইটার আমাদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস বরাবর যে টোটালিটিটা, দিস ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস বরাবর যে লাইন ইন্টিগ্রালটা, সেই অ্যামাউন্টটা হবে অ্যামাউন্ট অফ রোটেশন অ্যালং দি নর্মাল। এই সারফেস ইন্টিগ্রালের টোটাল রোটেশনটা ইজ ইকুয়াল টু টোটাল আমাদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস, এই দুটো সেম হবে। দিস রিলেশন গিভস আস স্টোকস, according to name of him, this is known as Stokes theorem. এখন আমাদের এখন আসো গ্রিনস থিওরাম। কেন এই গ্রিনস থিওরাম? এটা অন দ্য প্লেন, একটা প্লেনে এই গ্রিনস থিওরাম অন দি প্লেন, গ্রিনস থিওরাম অন দি সারফেস। আমাদের এখানে পড়বো গ্রিনস থিওরাম ইন দ্য প্লেন। তাহলে এই প্লেনের যেটা নেবা সেটা হচ্ছে আর হচ্ছে রিজিয়ন, ক্লোজ রিজিয়ন অন দি এক্সওয়াই প্লেন। এখন বাউন্ডেড বাই দি ক্লোজ কার্ভ সি, সিম্পলি ক্লোজ কার্ভ, সিম্পল উইদাউট ইন্টারসেক্ট, অর্থাৎ কোন একটা কার্ভের ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্ট, সে কার্ভটা ইন্টারসেক্ট হয়ে কোয়ানসাইড হতে পারে না। হ্যালো 50, রোল 50, মাহমুদা। জি স্যার। এখানে সিম্পলি ক্লোজ কার্ভ কেন বলা হচ্ছে? যে এই কার্ভটা উইদাউট ইন্টারসেক্ট, ইনিশিয়াল এবং টার্মিনাল বিন্দু, আদি এবং অন্তবিন্দু, ওই কার্ভটা ইন্টারসেক্ট না করে, ছেদ না করে মিলিত হবে। ছেদ করে যদি মিলিত হয় তাহলে তখন বলবো মাল্টি কানেক্টেড কার্ভ, মাল্টি কানেক্টেড। এখানে মাল্টি কানেক্টেড ক্লোজ কার্ভ যদি ইন্টারসেক্ট করে, অর্থাৎ যদি লুপ সৃষ্টি হয়ে তারপর জয়েন করে, আর যদি ইনিশিয়াল টার্মিনাল বিন্দু মিলিত হয়, আর যদি লুপ সৃষ্টি না করে সিম্পলি সার্কেল আকারে যোগ হয় তখন, বা ইলিপস আকারে যোগ হয়, তখন সেটাকে আমরা বলবো সিম্পলি ক্লোজ কার্ভ। এখন এইটার দুটা ফাংশন, m is the function of xy, যেহেতু আমাদের xy প্লেনে n is also function of xy, this is continuous function x and y, তখন এবং সেইটার এই m এর পার্শিয়াল ডেরিভেটিভ, কন্টিনিউয়াস ডেরিভেটিভ মাস্ট বি এক্সিস্ট অফ m এবং n।
এই যে পার্শিয়াল এখানে কন্টিনিউয়াস ডেরিভেটিভ, যেহেতু মোর দ্যান ওয়ান ভেরিয়েবল এই জন্য পার্শিয়াল হবে। কন্টিনিউয়াস ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সেটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট উইল বি এক্সিস্ট। এটা মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি তোমরা অনে পড়ার কথা, পড়ছো কিনা আমি জানি না, সেখানে পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে ছিল। সেইটা কন্টিনিউয়াস যদি হয় তখন এই যে লাইন ইন্টিগ্রাল on the plane m dx plus n dy equal to this is, এইটা কিন্তু রিজিয়ন আর, এই আর এর মধ্যে, নট দ্য সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে সিম্পলি ডাবল ইন্টিগ্রাল। ক্লিয়ার? হ্যালো 53 আসসালামু আলাইকুম। জি স্যার। কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার তখন আমার হেডফোনটা কাজ করতেছিল না, এখন স্যার চেঞ্জ করছি আরেকটা। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল, নট সারফেস ইন্টিগ্রাল। যখন প্লেনের উপরে নিবা তখন সেটা হবে ডাবল ইন্টিগ্রাল, যদি তিনটা নাও তখন ট্রিপল ইন্টিগ্রাল। এটা অনে ছিল, তোমরা পড়ছো কিনা আমি জানি না। তো এই হচ্ছে আমাদের, আর এবং তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ছিলা টোটাল ডিফারেনশিয়াল, ওখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের টোটাল যেমন ডিএফ বা ডি ফাই, ওখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল অন টুতে, সেখানে এই জিনিসটা পাইছো তোমরা। ওখানে একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো না, যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন 5টা মেথড ছিল। একটা ছিল কি বলো দেই? ওখানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে 5টা মেথড আমরা ইউজ করছিলাম। দেয়ার আর 5 টাইপস অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সিস্ট। তার মধ্যে একটা ছিল একজ্যাক্ট, খেয়াল আছে? ইফতেখার 42। জি স্যার। খেয়াল আছে? জি স্যার, করছিলাম স্যার। আচ্ছা, একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কখন একজ্যাক্ট হয়? ইফতেখার 42 ইফতেখার। স্যার হ্যাঁ, কখন একজ্যাক্ট হয় একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? একজ্যাক্ট হয় কখন? এটা একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশনটা বেসিক্যালি বলো দেই। হ্যাঁ, যখন এই ডেল এন ডেল এক্স ইকুয়াল টু ডেল এম ডেল ওয়াই, এই দুটো যখন সেম হয় তখন সেইটাকে বলা হয় একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই যে ট্রান্সভার্স মানে হচ্ছে পজিটিভ ডিরেকশনে, এই কার্ভটা, এই যে এই কার্ভটা আমাদের এন্টি ক্লকওয়াইজ হবে অন দা প্লেন। এটা কিন্তু সারফেসে, ওটা তখন এই এক্স ওয়াই প্লেনে, শুধু এক্স ওয়াই প্লেনে এই কার্ভটা আমরা ধরবো, তখন এই সারফেসটা নট কনসিডার ফর গ্রিনস থিওরাম। এখন এই গ্রিনস থিওরামের রিলেটেড যে ব্যাপারগুলো সেটা দেখো এখানে। গ্রিনস থিওরাম এই কেন আমরা পরে পড়ছি সেইটা দেখো। ইট ইজ, এটা প্রথম আমি বলে ফেলছি, ইট ইজ দ্য রিলেশন বিটুইন লাইন এন্ড ডাবল ইন্টিগ্রাল। এই যে দেখো, ইন প্লেন গ্রিনস থিওরাম ইজ দ্য স্পেশাল কেস অফ স্টোকস থিওরাম। স্টোকস থিওরামটা আমাদের ই করে স্টেট করা হচ্ছে কোথায়? সারফেসের উপরে না, টু সাইডেড সারফেস, ঠিক কি না? যে প্লেনে আনবা এই স্টোকস থিওরামটাই তখন কনভার্টেড টু গ্রিনস থিওরাম। আর রিলেশনটা ডাইভারজেন্স থিওরাম ইজ দ্য জেনারেলাইজেশন অফ গ্রিনস থিওরাম। এই যে গ্রিনস থিওরাম যেটা পড়লাম, ডাইভারজেন্স থিওরামটা হচ্ছে জেনারেলাইজেশন অফ গ্রিনস থিওরাম, এই জন্য আমরা গ্রিনস থিওরাম শেষে পড়লাম। এখন আমরা প্রবলেমে আসবো। এই ফিজিক্যাল ডেমনস্ট্রেশন, এইটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন অফ ডাইভারজেন্স থিওরাম এখানে লেখা নাই, এইটা একটু তোমরা একটু আইডেন্টিফাই করে নাও। হ্যালো জুসান আছো? জি স্যার। আচ্ছা, এইটা আমাদের ফিজিক্যাল ডেমনস্ট্রেশন অফ ডাইভারজেন্স থিওরাম, এটা কিন্তু স্টোকস থিওরামের নিচে লেখা, বাট স্টোকস থিওরামের ডেমনস্ট্রেশন না, এটা ডেমনস্ট্রেশন অফ গাউস ডাইভারজেন্স থিওরাম। তাহলে এখানে দেখো, এ হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ দ্য মুভিং ফ্লুইড। মুভিং ফ্লুইডের ভেলোসিটিটাকে আমরা ধরছি এ,
এখন ভলিউম অফ ফ্লুইড, এই যে ডিএস সারফেস, স্মল সারফেস, এই ডেল টি সেকেন্ডে এই এস সারফেস দিয়ে যতটুকু ফ্লুইড যায় সেই ভলিউমটা হচ্ছে ভলিউম কন্টেন ইন দ্য সিলিন্ডার অফ বেস ডিএস এন্ড সিলিন্ডার হাইট ভি ডেল টি। সিলিন্ডার হাইট হচ্ছে আনত উচ্চতা, যেটা এটা তোমরা জানো, সেই অ্যামাউন্টটা হচ্ছে দিস ইজ। এই ডেল টি সময়ে, ডেল সেকেন্ড সময়ে ডিএস দ্বারা ডিএস সারফেসের মধ্য দিয়ে যতটুকু ফ্লুইড যাবে তার ভলিউম গিভস আস দিস। তাহলে পার সেকেন্ড ভলিউম আমাদের ক্রস ডিএস ইকুয়াল টু দিস ইজ, এই পার সেকেন্ড হলে এই ডিটি দ্বারা ভাগ দিতে হবে। এই ডিটি দ্বারা, অর্থাৎ ডিটি সময়ে যে অ্যামাউন্টটা ভলিউমটা যায় সেটা হচ্ছে এইটা, তাহলে একক সময় যেটা যাবে ডেলটি দ্বারা ভাগ করে দিলাম। তাইলে এখন অ্যাগেইন টোটাল ভলিউম পার সেকেন্ড অফ দি ফ্লুইড ইমার্জিং, যেটা ঢুকবে ফ্রম দি, বের হয়ে যাবে ইমার্জিং ফ্রম দি ক্লোজ সারফেস এস, ক্লোজ সারফেস দিয়ে যতটুকু অ্যামাউন্ট বেরিয়ে যাবে এইটার সারফেস ইন্টিগ্রাল দিস ইজ। এবং আমরা জানি পার সেকেন্ডে যতটুকু ফ্লুইড পার ভলিউম থেকে বেরিয়ে যাবে, ডেল ভি ভলিউম থেকে ডেল টি সময় যে যতটুকু ফ্লুইড বেরিয়ে যাবে, এই যে ডাইভারজেন্স না, এই হচ্ছে ডাইভারজেন্স, ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড, এত এই ডিভি দিয়ে বেরিয়ে যাবে সেটা হচ্ছে এটা। তাহলে টোটাল যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে দিস। এখন দিস ইন্টিগ্রাল 1 and 2 will be same. This is the physical demonstration of divergence theorem. Now একটা প্রবলেম, যেটা আমি গতকালকে বলছিলাম যে প্ল্যানেট রিলেটেড একটা প্রবলেম। 32 রোল 32 নেই নাকি? 32 40 Yes, sir. 32. আচ্ছা, একটা সেন্টেন্স 32 কোথায় ছিল? তোমার প্রবলেম ছিল নাকি? না, একটু ইয়াতে আপ ডাউন করতেছে। আচ্ছা, নেটওয়ার্ক। এই যে এতদিন বলছো যে নেটওয়ার্ক এখন আপ ডাউন করে গা, তখন তো আমারে দোষারোপ করছো তোমরা যে আমার এখানে সমস্যা, নেটের প্রবলেম তোমরা বুঝতে চাও না। এখন প্রবলেম 1টা দেখো, obtained an equation of motion of the planets in our solar system also so that the path of a planet around the sun in an ellipse with the sun at on focus. Ellipse এর ফোকাস থাকে কয়টা? ইলিপস এর ফোকাস থাকে কয়টা? দুইটা না? তার একটা ফোকাসে আমাদের সান অবস্থান করবে। তাহলে এখন দেখো কি বলছি, এটা আমরা জানি যে ইট ইজ এভিডেন্ট দ্যাট 91 মাহফুজুল হক 91 কি এখানে কি নোটিফিকেশন দিছে, আবার কি দিয়ে রাখছে? মবিন 15 শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে আমরা ইভিডেন্ট একটা শব্দ লিখছি, তাহলে এটা আমরা জানি দুটা প্ল্যানেটস, একটার মাস যদি m1 হয় আর একটা প্ল্যানেটস এর মাস যদি m2 হয়, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কি ধরনের হবে? ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্ল্যানেটস বি r, আর যদি দুটো প্ল্যানেটস এর মধ্যবর্তী দূরত্ব যদি r হয় এবং প্ল্যানেটস দুটার মাস যদি m1 একটা m2 একটা হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আমাদের 91 স্যার, আমি আছি স্যার। আসো তো 91। তাহলে তুমি বলো দেখি 91 না বলছিলাম কার কথা? মবিনের কথা বলছিলাম। মবিন বলো দেখি, দুটো প্ল্যানেটস পরস্পর আর দূরত্বে অবস্থান করে এবং তাদের মাস যদি m1 m2 হয়, তাহলে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্সের ফর্মুলাটা কি হবে? স্যার ওই g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার।
যেটা দেখছো তাই। এখন জিতো হওয়ার কথা না, প্রপোর্শন হওয়ার কথা। স্যার প্রপোর্শন তো হবে স্যার, ওইটা ওই যে কনস্ট্যান্ট আছে তো, তো সেই অনুযায়ী স্যার প্রপোর্শন হবে। আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট? স্যার এটা ওই মানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর কি, মানে না না, এখানে একটা নাম আছে, এটা ভালো একটা নাম আছে। প্রপোর্শন কনস্ট্যান্ট ঠিক আছে, এইটার নাম কি? স্যার এটা মহাকর্ষ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল বলে না, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল, যেটা নিউটন কনসিডার করছে। উনি যা করছে ওর বাইরে আমরা বলতে পারবো না, কারণ আমাদের এই ক্ষমতা নেই। তাহলে সেই ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এখন এখানে এই যে প্ল্যানেট বলছি, তার প্ল্যানেটের একটা হচ্ছে আমাদের পৃথিবীটাকে ধরা হয়েছে, আর একটারে সান ধরা হয়েছে, দুইটা প্ল্যানেট। তাহলে দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট এ প্ল্যানেট সে দ্যাট আর্থ is attracted towards the sun according to Newton's universe law of gravitation. এটা আমরা জানি, means that any two object of mass m একটা আর ক্যাপিটাল m একটা respectively, এই respectively এর আগে কিন্তু আমরা কমা ব্যবহার করি না, এটা কিন্তু করাটা উচিত। attracted towards each other with the force of magnitude this is, এটা তো তোমরা এইমাত্র বললা যেখানে সবকিছু আছে। এখন এই m and m with the masses of the planet and sun respectively, O is the origin of a set of coordinates. এখন যে আমাদের পৃথিবীটা কি 3 ডাইমেনশনাল? ইউনিভার্সটা কি 3 ডাইমেনশনাল? यस सर। ওই বেটা স্যার 4 ডাইমেনশনাল। 4 কেমনে? 4 তো মিন কোর্স কি কনসিডার করছে 4 ডাইমেনশনাল, সেখানে টি টাকে একটা কোঅর্ডিনেট ধরে নিছে, কিন্তু ফিগার ড্র করছে 3 ডাইমেনশনাল। এটা মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স ইজ। এই জন্য ইউনিভার্স যে আইজ্যাক সরি ওটা কি বলে গেলাম কেন, ফিল্ড থিওরি কার, হয়তো নামটা ভুলে গেলাম। আইজ্যাক নিউটন, আর একটা জানি কি আছে বলো তো? গ্যালিলিও? না না, আইনস্টাইন। Einstein, yes, Einstein. Gravitational field theory of Einstein. Einstein যে কাজ করছে সে টেনসর ইউজ করে কাজ করছে। সে কিন্তু আইনস্টাইন আমাদের ভেক্টর নিয়ে কাজ করে নাই, সে করছে টেনসর, কারণ ইউনিভার্স নিয়ে কাজ করছে। এখন সে কেন ভেক্টর নেয় নাই? ভেক্টরটা ম্যাক্সিমাম 3 ডাইমেনশনালি কাজ করতে পারে, কিন্তু আমাদের যখনই মোর দ্যান 3 ডাইমেনশন হয়, জেনারেলাইজ কোঅর্ডিনেটসে যেতে হয়, তখন সেটাকে টেনসর ইউজ করে। সেটার আরেকটা জিওমেট্রি আছে, আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি। আমরা যে জিওমেট্রিটা পড়ি 2 and 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি। আরেকটা জিওমেট্রির নাম হচ্ছে রাইমানিয়ান জিওমেট্রি। রাইমানিয়ান জিওমেট্রি ইন্ডিপেন্ডেন্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম। এই জন্যই আইনস্টাইন রাইমান জিওমেট্রি ইউজ করছে, যেটা হচ্ছে টেনসর ট্রান্সফরমেশন। এটা সিভিলে তোমাদের লাগে, হায়ার স্টাডি করতে গেলে, এটা তোমাদের সিলেবাসে নাই। এটা লাগে এই কারণে, তোমাদের একজন স্যার ছিলেন, উনি চলে গেছেন অনেক আগে, বক্তিয়ার স্যার, উনি এটার উপরে কাজ করতেন। তো উনি একদিন এই টেনসর নিয়ে আমার সাথে একটু আলাপ করছিলেন যে ওখানে 2 ধরনের টেনসর, একটা কন্ট্রাভেরিয়েন্ট আর একটা কোভেরিয়েন্ট। এটা তোমরা বুঝবা না যেহেতু টেনসর সম্পর্কে আইডিয়া নাই, তখন কখন কোনটা ইউজ করব সেটা আমি একটু বলি। আমাদের একটা পার্টিকেল ট্রান্সলেট হতে পারে, রোটেশন হতে পারে না? সান 22 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা পার্টিকেল এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ট্রান্সলেট হতে পারে, আবার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে রোটেশন হতে পারে না? জি স্যার পারে তো। তাহলে এই যখন ট্রান্সলেট হয় তাহলে কন্ট্রাভেরিয়েন্ট ইউজ হয়, আর যখন রোটেশন হয় তখন কোভেরিয়েন্ট ইউজ হয়। এটা তোমরা বুঝবা না, এই কথা বলার দরকার নাই। তাহলে আমরা যেটা বলছিলাম, এই যে অরিজিন, সেখানে আমরা সানটা ইউজ করছি। বেসিক্যালি সেই সানটা অরিজিন যেটা বলা হচ্ছে, এটাই হবে ফোকাস। এটা এই যে ফিগার, এই অরিজিন, এখানে আমাদের সানটা আছে, দিস ইজ দ্য ফোকাস। এখানে অরিজিন ধরা হচ্ছে, অরিজিনটাই এখানে ফোকাস হিসাবে কনসিডার করা হচ্ছে।
Therefore, the equation of motion of a planet is given by Newton's second law, F equal to ma. তাহলে a কি অ্যাক্সিলারেশন নাকি? হ্যালো, স্যার অ্যাক্সিলারেশন, আর এফ হইছে ফোর্স। তাহলে এই যে অ্যাক্সিলারেশন হইছে আর পজিশন ভেক্টর তার সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, আর এই এফ এখানে নেগেটিভ কেন আসছে সেটা পরে বলি। এখানে তারপর যেহেতু এ পাশে ভেক্টর, এই ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স এইটা আনা হচ্ছে, এর সাথে একটা ইউনিট ভেক্টর দেওয়া হচ্ছে, এবং এখানে আমরা শুধু একটা প্ল্যানেটের কথাই বলছি, এই জন্য একটা প্ল্যানেটের যে নেচার পাবো অন্যগুলো সেই পাবো, এই জন্য বলা হচ্ছে অন্য যে প্ল্যানেট গুলো সেটার ইনফ্লুয়েন্স এখানে আছে সেটা আমরা নেগলেক্ট করে নিছি, আমরা ধরে নিছি অন্যগুলো নাই, কারণ অন্যগুলো নিলে আরো ঝামেলা আসবে, সাম করতে হবে। এখন এইটা নেগেটিভ হয়েছে কেন বলো দেখি? নেগেটিভ এখানে ছিল তো ফোর্সটা পজিটিভ, বাট আমি ইকুয়েশন অফ মোশনে আমি এখানে পজিটিভ ধরে নিছি, সরি নেগেটিভ ধরে নিছি। এখানে ফোর্সটা ছিল পজিটিভ, বাট এফ এর মান যখন বসাইছি আমি নেগেটিভ নিছি। জুশান বলো দেখি, জুশান জি স্যার। এইটা বলো দেখি কেন নেগেটিভ নেওয়া হয়েছে? স্যার এটার কারণ হচ্ছে যেহেতু দুইটাকে স্যার অ্যাট্রাক্ট করছে, তো স্যার ডিরেকশনটা স্যার উল্টা দিকে। আচ্ছা, তোমার উত্তরটা আমি নিতে পারলাম, কিন্তু এখানে আরো একটা ভালো সিম্পলি কথা আছে। তোমার উত্তর রাইট স্যার। এখানে হ্যাঁ সাপেক্ষিক যদি স্যার সাপেক্ষ যদি চিন্তা করি তাহলে স্যার সাপেক্ষ মানে আপেক্ষিক মনে করেন স্যার, হ্যাঁ রিলেটিভ বুঝছি। তাহলে স্যার আর ভেক্টরটা হয় m1 দিক থেকে m2 এর দিকে, কিন্তু আকর্ষণের ব্যাপারটা হয় m2 থেকে m1 এর দিকে। হলো না মনে হয়। এখানে দেখো ফিগারটা দেখো, এই যে প্ল্যানেটটা এখানে ছিল, এখন এই সানের দিকে আসবে না? হ্যাঁ, তাহলে টাইম এন্ড ডিস্টেন্স আর অপোজিট। টাইম বাড়লে তার ডিস্টেন্স কমে, কি বুঝছো? স্যার হ্যাঁ স্যার, এইটা হচ্ছে সিম্পল কথা। তোমাদের ওই ফিজিক্স যেটা বলছো ওটা ঠিক আছে, এখানে বেসিক্যালি টাইম বাড়লে যদি ডিস্টেন্স কমে তখন তাদের মধ্যে অপোজিট টাইম সাইন হয়। টাইম বাড়বে, এটা তোমরা কি মেকানিক্স পড়ছো নাকি? মেকানিক্স, জি স্যার। ওখানে তো এইসব জিনিস আসার কথা ছিল। ওখানে মেকানিক্স তোমাদের কোন স্যার পড়িয়েছেন? স্যার মেকানিক্স আমাদের পড়িয়েছিলেন আব্দুর রহমান ভুঁইয়া স্যার আর তারিকুল আলম স্যার। দুজনই তো ভালো মেকানিক্সে। এটা তো পড়াইছে, হয় ভুলে গেছো নাই কিছু হয়েছে এরকম একটা কিছু। দুইজনই ভালো মেকানিক্সে। তাহলে এখন দেখো এই সেকেন্ড ডেরিভেটিভটাকে আমরা, এটা তো গেল, এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এই কাটো, কাটলে আমাদের যেটা আসবে, দিস ইজ দ্য, এই স্মল এম কাটা যাবে, তখন এই ক্যাপিটাল এবং ক্যাপিটাল জি প্রোডাক্ট যদি করো এটাকে একটা কনস্ট্যান্ট ধরতে পারো, অথবা এই আকারে রাখতে পারো। দিস ইজ দ্য আনসার অফ ফার্স্ট পার্ট, দ্যাট ইজ ইকুয়েশন অফ মোশন অফ দ্য প্ল্যানেটস। এই ফর্মুলা অনুসারে আমাদের প্ল্যানেটস এর মোশনটা হবে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো স্যার আমি ইউনিট ভেক্টরটা কেন ধরবো স্যার? ও ইউনিট ভেক্টরটা কেন নেওয়া হয়েছে? জি স্যার। এ পাশে রাইট হ্যান্ড সাইডে ভেক্টর, এটা স্কেলার, জি এম ক্যাপিটাল এম আর স্কয়ার স্কেলার, এই দুটো সেম করার জন্য এইটা যেদিকে ডিরেকশনটা হবে সেই বরাবর একটা ইউনিট ভেক্টর নেওয়া হয়েছে। কি বুঝছো? এটা ইকুয়ালটা সেম রাখার, রাখার জন্য, এক্সিস্টেন্স করার জন্য, ঠিক আছে? অথবা লিখতো তো ইকুইভ্যালেন্ট, এই ভেক্টরটা না দিলে ইকুইভ্যালেন্ট হবে, ইকুয়াল হবে না, কারণ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইজ ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখন সেকেন্ড পার্টটা আমাদের একটা ইলিপস ফর্ম করবে, যেখানে প্ল্যানেটটা, সরি আমাদের সানটা, সূর্যটা আমাদের ওই ইলিপসের ফোকাসে, যে কোনো একটা ফোকাসে অবস্থান করবে, সেইটা বের করব। তাহলে এখানে এই স্মল এম বাদ দিয়ে আমরা এইটা পেলাম।
এখন এই যে সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে এভাবে লেখা যায় না, ডিডিটি অফ ডিআর ডিটি লেখা যায় তো? লেখা যায়। এই ডিআর ডিটি, এই যে টি এর সাপেক্ষে আমাদের ডিস্টেন্সের ডিসপ্লেসমেন্টের যে ডেরিভেটিভ, সেটাকে বলা হয় ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট। এখন আরেকটা প্রবলেম, এটা আরেকটা প্রবলেম থেকে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা বাট উই হ্যাভ লেখা হয়েছে এরিয়াল ভেলোসিটিকে এইচ দ্বারা এই যে ডিস্টেন্স এবং প্ল্যানেট ভেলোসিটি অর্ধেক, এইটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি। দিস ইজ, তাহলে আর ক্রস ভি ইকুয়াল টু এইচ, এটা একটা কনস্ট্যান্ট, সেটাকে এইচ, এটা কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর, এরিয়াল ভেলোসিটি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এই জন্য স্মল এইচ ধরা হয়েছে। এখন এই যে আর ইজ ভেক্টর, এ কি কয়ডারে ওপেন করে কথা বলে, কি হয়েছে, কি কে প্রাইভেট পড়ায়, কে এখানে ক্লাসে জয়েন করে, হ্যাঁ কি পড়াশোনা করবে এরা? অদ্ভুত। এখানে দেখো এই যে আর, আর ভেক্টর, এইটার ম্যাগনিটিউড হইছে স্মল আর, তাহলে এই স্মল আর বরাবর যদি ইউনিট ভেক্টর আর হয়, তাহলে আর কে এভাবে লেখা যায়, তখন এটা ডেরিভেটিভ করলাম ইউভি, রাইট হ্যান্ড সাইড ইউভি, এটা করলাম, এটা কিন্তু স্কেলার, এখানে ওই যদিও একটু পড়ছিল কাইটা দিছে, ওটা স্কেলার, এইটা ইউনিট ভেক্টর, তাহলে এইটা হচ্ছে ভি। এখন এই যে 3 এবং 4, এই যে এইচ ইকুয়াল টু আর ক্রস ভি, এই ভি এর মান বসিয়ে দিলাম। এখন এই আর ভেক্টরটাকে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এরপর এই আর 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 স্কয়ার, এই ইউনিট ভেক্টর ক্রস, এখানে এই আর ক্রস প্রোডাক্ট, কারণ ভেক্টর প্রোডাক্ট হবে ভেক্টরের মধ্যে, এটা স্কেলার, এইটার মান 0, কারণ একই সেম ভেক্টর, ক্রস প্রোডাক্ট 0, এইটা কিন্তু 0 ভেক্টর, এটা 0 ভেক্টর। 5 নম্বরে এই যে দেখো যেখানে কার্সরটা আছে, এটা 0 ভেক্টর, এখানে কিন্তু ভেক্টরটা পড়ে নাই, দিস ইজ রং, দিস ইজ রং, এটা ভেক্টর হবে। তাহলে এখন এইচ ইকুয়াল টু আসলো আমাদের এটা। এখন এই যে ফ্রম ইকুয়েশন 2, এখানে আমরা এই যে এই পোর্শনটা, এই ইকুয়েশন 2 থেকে আমরা পাই ডিভি ডিআর, এই যে এইটাকে আমরা এইচ দ্বারা গুণ করলাম, কনস্ট্যান্ট এইচ, দিস ইজ এইচ, দিস ইজ ইকুয়েশন 5, এই এইচ এর মান এখানে বসালাম। এরপর এটা ক্রস প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি, এই এখানে দেয়া আছে, এই বিটা আগে নিলা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এই আর ডট আর ইকুয়াল টু কত 1, এবং এই ডি আর ট্যানজেন্ট এবং এইটা একে অপরের উপর লম্ব, তাহলে ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পেলাম এইটা, তাহলে ডিভি ডিটি এইচ ক্রস এইচ ইকুয়াল টু আমরা পেলাম 6। এরপরে অ্যাগেইন এইচ ইজ দ্য কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে দেখো এই যে এইটা, এটা আগে আছে, তাহলে এইটা যেহেতু কনস্ট্যান্ট ভেক্টর, এই দুটোর ক্রস প্রোডাক্টের ডেরিভেটিভ লিখতে পারি, এটা কনস্ট্যান্ট হিসেবে আবার বাইরে চলে যায়, ঠিক কিনা? এইটারে ইউভি করলে একটা 0 হবে, তাহলে এইটাই পাবো নাকি? 21 রোল 21, জি স্যার। এইটা বুঝছো কিনা? কারণ এইটারে ইউভি করলে এইচ ডিভি ডিটি প্লাস ভি ডিএস ডিটি, ডিএস এইচ যেহেতু কনস্ট্যান্ট, ডিএস ডিটি 0, তাহলে আবার এইটা পাবো, জি স্যার। তাহলে এইটা লিখলাম। এখন এই যে 7 and 6 কি হইছে? এই মুভ করো, এটা কি খাবার, ভালো ভালো খাবার দেয় কালকে লাভো কোন লাভো হচ্ছে ওটা সুস্মিত, সুস্মিত মিউট। হ্যালো হ্যালো, সাজিদ, সাজিদ, ইয়েস স্যার। এই তোমার ওই ফ্রেন্ডদেরকে বলো ওদেরকে মুট করে রাখতে। জি স্যার, মিউট করে। তো এই যে সিন্স এটা, তাহলে এখন যে এই ইকুয়েশন 6 এবং এই 7, এই দুটো মিলে এটা পেলাম। এখন এটাকে ইন্টিগ্রেট করলাম, পি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আরবিটারি কিন্তু, নট ফিক্সড কনস্ট্যান্ট। এরপরে আর এর ডট প্রোডাক্ট নিলাম, এটা তোমরা বুঝবা। এই যে আর অন এই পি,
এই যে কনস্ট্যান্ট এবং এই r1 এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এটা cos থিটা হবে। আবার এই যে ইউজিন 3 আমরা এটা পেলাম, এইটা h, এইটা তো h আছে, তাহলে h ডট h স্কয়ার। তাহলে এখন এই 8 এবং 9 থেকে আমরা পেলাম এটা পেলে এই এখান থেকে r ইকুয়াল টু এইটা না, সিম্পলি এখন এই জিএম দ্বারা তুমি হরলবকে ভাগ করলা। এই তোমাদের জিওমেট্রি 2 ডাইমেনশনে কি চেঞ্জ ওটারে কি বলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কি সিলেবাসে ছিল এই সেমিস্টারে? ইলিপস কনিক চ্যাপ্টারটা ছিল যে প্যারাবোলা হাইপারবোলা এটার স্ট্যান্ডার্ড আর ফর্ম। এটা তো স্যার আমরা 1 2 তে করছি, এই সেমিস্টারে নাই স্যার। এখানে 3 ডাইমেনশন না? জি স্যার, ইজ ফেয়ার। আচ্ছা, এখানে 3 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশনে এটা যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে ছিল, এখন এইটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এইটাকে এ ধরলাম। এই যে এইটা ইসেন্ট্রিসিটি যদি ধরো ইসেন্ট্রিসিটি, দিস ইজ দ্য ইকুয়েশন, আমাদের পোলার ইকুয়েশন অফ দ্য কনিক নাকি? জি স্যার। দিস ইজ দ্য পোলার ইকুয়েশন অফ কনিক। এখন কনিক হয়েছে 3টা, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। তখন সেটা নির্ভর করে ই এর উপরে। ই যদি লেস দ্যান 1 হয়, অরবিট মানে পথ, এই পথটা হবে ইলিপস, এবং যদি 1 হয় ই এর মান, তখন হবে প্যারাবোলা, গ্রেটার দ্যান হলে হাইপারবোলা। যেহেতু অরবিট অফ প্ল্যানেটস আর ক্লোজ কার্ভ, প্ল্যানেটটা কি ক্লোজ কার্ভ না? ইয়েস স্যার। ইয়েস স্যার। কারণ অরবিটে আমাদের প্ল্যানেট গুলো যে পথে ঘোরে সেটা তো ক্লোজ কার্ভ বরাবরই ঘোরে নাকি? ইয়েস স্যার। প্যারাবোলাটা কি ক্লোজ কার্ভ? প্যারাবোলা না। তারপর হাইপারবোলা না স্যার। না স্যার। না, এই দুটো কোনোটাই ক্লোজ না। তাহলে ক্লোজ কোনটা? এলিপস। ইলিপস। তাহলে আমাদের সেইটাই বলা হচ্ছে, সিন অরবিট of the planets are close curve, it follows that they must be ellipse. ঠিক আছে? তাহলে সানটা আমাদের যদি অরিজিনে থাকে প্ল্যানেট গুলো, সানটাকে ইলিপসয়েডাল আকারে কক্ষপথে ঘুরে। ঠিক আছে? ঠিক আছে তো? জি স্যার। This problem is very very important problem for civil engineering. কালকের যেন কে বলছিল স্যার এটা একটু দেখাই দেন, এই দেখাই দিলাম। এরপরে আমাদের আর একটা দেখো, এখানে এই হচ্ছে ক্লোজ কার্ভ, এটা সারফেস, এইটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার। তাহলে এইটার যে ইমেজটা, এইটার ইমেজটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনে পড়বে, সেটা হচ্ছে রিজিয়ন আর। এই স্মল নিলাম, এখানে যে এই পয়েন্টটা হচ্ছে পি আর, এখানে যে ইউনিট আউটওয়ার্ড নরমাল এনপি ইউনিট নরমাল, এখানে ভলিউম যেটা সেটা হচ্ছে ডেল পি, এবং সারফেস এরিয়াটা হচ্ছে ডেল এস, এইটা হচ্ছে এস। এইটার যে এই অংশটার ইমেজ এই বরাবর হচ্ছে ওয়াই, আর এই বরাবর হচ্ছে এক্স। তাহলে এইটার ইমেজ যেহেতু এখানে পড়ে, এটার ভলিউম হচ্ছে, এরিয়া হচ্ছে ডেল এক্স পি ডেল এক্স ওয়াই। তাহলে আমাদের এইটা, আমাদের যে প্রজেকশনটা, এই যে উপরের যে সারফেস এরিয়া, এইটার এক্স ওয়াই প্লেনে যে ইমেজটা পড়বে সেটা বের করা হয় এই ফর্মুলায়। তোমাদের চ্যাপ্টার 5 এর এটা 18 নম্বর প্রবলেমের ফিগারটা দেখালাম। এখন দেখো, কালকের একটা প্রবলেম দেখাবার কথা বলছিলাম, সেটা যে অন্যভাবে prove that this vector field is conservative force field, also find the scalar potential of F. এখন এখানে আমাদের কনজারভেটিভ হলে আমাদের এইটার কার্ল 0 অথবা লাইন ইন্টিগ্রাল 0। লাইন ইন্টিগ্রালে গেলে একটু জটিল হবে, ওদিকে আমরা যাব না, আমরা কার্ল 0 দেখাবো। তাহলে দেখো সেই কার্ল আমরা এখানে, এটা তোমরা বুঝবা, this is zero vector, F is conservative force field. এখন আমাদের যদি কনজারভেটিভ হয়, আমরা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে বলছিলাম যে অবশ্যই সেখানে একটা স্কেলার পটেনশিয়াল এক্সিস্ট হবে, সেটা হবে এই ফিল্ডটা হবে
ওই স্কেলার পটেনশিয়ালের গ্রেডিয়েন্টের সমান, তাহলে সেইটাই দেখো therefore there exists a scalar potential such that f equal to এত, f হচ্ছে এইটা, এই f এর ডেরিভেটিভ এইটা। এখন এই দুটো কম্পেয়ার করলাম, i এর কোফিশিয়েন্ট, j এর কোফিশিয়েন্ট, k এর কোফিশিয়েন্ট। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 2 3। এখন ডেল ফাই ডেল এক্স, এইটাকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো তাহলে cos এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস sin x, z এর ইন্টিগ্রেশন হচ্ছে z³ 3, সরি এটা x এর সাপেক্ষে xz³। যেহেতু আমাদের x y z কনস্ট্যান্টটা ডিপেন্ড অন y and z, দিস ইজ সিমিলারলি এটাকে যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো y² 2 ক্যান্সেল, আর এখানে 4y, এখানে আমাদের কনস্ট্যান্ট হবে x এবং z এর, আর এইটাকে z এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে z³ 3 ক্যান্সেল হবে, এখানে 2z, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হবে x এবং y এর ফাংশন। দিস ইজ, এখন আমাদের FGH এমন ভাবে বের করতে হবে যেন এই তিনটা ফাই সেম হয়। এখন দেখো সেইটা কিভাবে বের করব, আগের চ্যাপ্টারে একটা প্রবলেম করা আছে, সেটা এভাবে করতে পারো, ওখানে কিন্তু একটু জটিল নিয়মে দেখানো হয়েছে। এখানে এর xy, এটা কি yz না? 56 জি স্যার। এই যে দেখো FYZ, অন্য দুটো ইকুয়েশনে দেখবা YZ বা সিম্পলি y সিম্পলি z এর কোনো ফাংশন আছে কিনা, তাহলে এইখানে আছে -4y, ঠিক না? আর এটা আছে 2z, তাহলে এই zx এর এই xyz এর মানটা হবে ওই দুটো। zx বাকি দুটোই দেখো zx এর আছে কিনা, এখানে এই একটা আছে, এখানে এই একটা আছে, সেই দুটো এই, আর xy এই দুইটাই দেখো xy আছে কিনা, এই একটা আছে, এটা সমান, তাহলে xy আর এখানে আছে এই -4y। দিস ইজ, এখন এই তিনটা মান যদি এখানে f এর মান, এখানেও g এর মান, এখানে h এর মান বসাও, দেখো তিনটা ফাংশনই সেম হয়ে যাবে, সেইটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট আসবে। এবার এই তিন কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, দিস ইজ দ্য স্কেলার পটেনশিয়াল। এখন যদি এখানে ইনিশিয়াল কন্ডিশন দেয়া থাকতো, এক্স ওয়াই জেড এর একটা মান দেয়া থাকতো, তাহলে এই সি এর মান আমরা এই কনস্ট্যান্টের মান বের করতে পারতাম এখানে বসিয়ে। যদি ধরো এক্স এর মান 1, জেড এর মান ওয়াই এর মান 2, জেড এর মান 3 ধরো, তাহলে আমাদের এই ফাই এর মান যদি সেখানে 2 হয়, তাহলে এই মানগুলো বসালে কনস্ট্যান্টের মানটা পেয়ে যেতাম, তাহলে এখানে এটা বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এরপরে ইভালিউট এত। এখন তোমরা যেহেতু আমরা রিলেটেড থিওরাম পড়ে গেছি, সারফেস ইন্টিগ্রাল বের করা কিন্তু খুবই টাফ, কারণ কোন কোন সময় 8টা সারফেস এক্সিস্ট হতে পারে। কিউবিক্যাল বক্স নিলে তাহলে 6টা সারফেস হবে, তারপর যদি সিলিন্ডারিক্যাল নাও তাহলে 3টা সারফেস হবে, উপরে নিচে এবং তার গোলাকার যেটা 3টা সারফেস হবে। এই সারফেস ইন্টিগ্রাল বের করা টু মাচ কমপ্লিকেটেড, এই জন্য সারফেস ইন্টিগ্রাল যদি কোনো উল্লেখ না করে তখন তোমরা ওই যে ডাইভারজেন্স থিওরাম যেটা আছে ওইটা অ্যাপ্লাই করে করতে পারো, এবং দিস সারফেস ইন্টিগ্রাল গিভস আস দি ফ্লাক্স। তাহলে দেখো ইভালিউট দিস where a is equal to এত, s is the surface of the plane twice x plus y equal to 6 in the first octant. First octant আমাদের সব সময় 0 দ্বারা শুরু হবে, কাট অফ বাই দ্য প্লেন এত। এই প্লেনটাকে আমাদের সারফেসটাকে এই z equal to 4, এটা কোন প্লেন বলতে পারো? 3 ডাইমেনশন পড়ছো, z equal to 4 একটা প্লেন, কি ধরনের প্লেন? প্লেন পড়ে ফেলছো অলরেডি স্যার xy সমতল একটা, xy এর প্যারালাল একটা প্লেন। ইয়েস, দিস ইজ xy এর প্যারালাল একটা প্লেন। সেই প্লেন দ্বারা যদি সারফেসের যে অংশটা কাটপা সেইটার প্রথম অক্টান্টে এইটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা দেখো এখানে আমরা ডাইভারজেন্স থিওরাম ইউজ করি, আমরা করছি। এখন অন এক্স অ্যাক্সিস y ইকুয়াল টু কত? 0 না? তাহলে x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 6x মাইনাস টুয়াইস x। তাহলে x এর লিমিট হচ্ছে 0 to 3, z এর লিমিট হচ্ছে 0 to 4, আর y এর লিমিট হচ্ছে 0 to এটা। এই যে দেখো ডাইভারজেন্সের এখানে এই ট্রিপল ইন্টিগ্রালটা আমরা এভাবে বের করলাম। এরপর এটার আর ডাইভ অফ a ইকুয়াল টু এত, আমাদের যেহেতু এই ফর্মুলা, এরপর এটা ইন্টিগ্রেট করে আমরা পেলাম ফাইনালি 1/8 ইউনিট। এইটাই কিন্তু ফ্লাক্স। যদি যেমন দেখো এখানে দুটো একই নিয়মের সিমিলার কোশ্চেনস, find the flux over the surface S
বাউন্ডেড বাই দি সিলিন্ডার এত, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 8, তাহলে y এর লিমিট হচ্ছে 0, 8, x এর লিমিটটা বের করবা, z ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তাহলে যেহেতু আমাদের এখানে কিছু বলছে ফার্স্ট কোয়াড্রান্ট কিছু x y z এর মান দিয়ে দিছে, তাহলে x এর মান 0 to 3, ঠিক আছে, আর z এর মানটা হবে 0 to root of 9 minus x square, z এর লিমিটটা, এরপর ডাইভারজেন্স এটা। এর পরেরটা বলছে ফাইন্ড দ্য ফ্লাক্স অফ এত ওভার দ্য এন্টায়ার সারফেস বলছে নেগেটিভ টু পজিটিভ xy প্লেন বাউন্ডেড বাই দ্য কার্ভ এত। এখন z ইকুয়াল টু 4, তাহলে z ইকুয়াল টু 4 টু রুট অফ xy, এরপর যদি x অক্ষের উপরে নেও, x অক্ষের উপরে নিলে এই z ইকুয়াল টু 4 বসাই দাও এখানে, তাহলে 16, x অক্ষের উপর y0 হলে কত হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস 4 টু 4, আর x ইকুয়াল z এর মান 4 বসালে y এর মান হবে প্লাস মাইনাস রুট অফ 16 মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ মাইনাস রুট অফ 16 মাইনাস x স্কয়ার টু প্লাস রুট অফ এত, ওখানে ওটা করে নিবা। দেন অ্যানাদার ওয়ে, find the work done in the moving particle once around a circle C in the xy plane if the circle has the center at origin and radius is 3 and if the force field given by eto, এটা লাইন ইন্টিগ্রাল f into dr, ওখান থেকে এই z এর radius is 3 সার্কেল, এটাকে তুমি আমাদের বলছে সার্কেল হ্যাজ দ্য সেন্টার at origin, ঠিক আছে, পারবা তো? এটা রেজাল্ট হবে 18 পাই। এটা আমাদের আজকের মতো এটা শেষ। আর আরেকটা ক্লাস করাবো আমরা, এই থিওরাম রিলেটেড কিছু প্রবলেম দেখাবো, 2-1টা ভেরিফাই, তাহলে আমাদের আগামী ক্লাসে আগামী সপ্তাহে আমাদের ক্লাস শেষ হবে। এবং এর